তারানাথের গল্প কার না ভালো লাগে, আর যদি সেই গল্প হয় তারানাথের স্রষ্টা স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। নমস্কার, আমি দীপ। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজকে অনু অডিও ফিল্মসের নিবেদনে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে সবার প্রিয় আরেকটি তারানাথ গল্প, তারানাথ তান্ত্রিক ও মধু সুন্দরী দেবীর আবির্ভাব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছেন 12 সেপ্টেম্বর 1894 সালে। তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও মধু সুন্দরী দেবীর আবির্ভাব। গল্প পাঠ এবং সূত্রধার আমি দীপ। অন্যান্য চরিত্রে পূজা, ঝিলিক এবং আবহ নির্মাণে অয়ন, পোস্টার ডিজাইনে দীপ, সমস্ত পরিচালনায় অপূর্ব। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও মধু সুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনেছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেননি। সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শোনাবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি। There are more things in heaven and earth, Horatio, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষ দৃষ্ট এই স্থূল জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নন, তিনি এ গল্প না হয় নাই বা শুনিলেন। তা ভূমিকা রেখে এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মটলেন। নম্বরটা মনে নেই, তবে বাড়িটা চিনি। তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলিল, এসো হে, এসো এসো, দেখা নাই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামিবে না। তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকিলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপ থাকে। কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেহই আসিবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সেদিন মনে হইল আমরা দুজনে ছাড়া সারা কলিকাতা শহরে যেন কোথাও কোনো লোক নাই। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল। ঘোর বৃষ্টিমুখর আসার সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গ আসিয়া পড়িল।
তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, এ কথা পূর্বের গল্পটিতে বলিয়াছি। আশা করি তাহা আপনারা ভোলেন নাই। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করিয়াছে, এ কথা বলাই বাহুল্য। সুতরাং তাহার মুখ হইতেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তাহার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল, তাহার জন্য সত্যিই বলিতেছি আদেও প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখিয়া বা তাহার মুখে কথা শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়া যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই। আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন, কাহারও কাছে বলে নাই। হয়তো সেগুলি ঠিক বলিবার কথাও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্ধাবন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাসও করানো শক্ত। বলিলাম, জ্যোতিষী মহাশয়ের এই সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? তারানাথ বলিল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বলিলাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো ও ঢের শুনেছি। তারানাথ হাসিয়া বলিল, ঢের শোনো নিহে, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যে তুমি। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারোর কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দুপেয়ালা গরম চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলিল, কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না তো? চারির কাছে কথা দিয়ে রাখিয়াছিলাম, ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনিয়া দিব। বলিলাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব ঠিক। চারি দাঁড়াইয়াছিল। তারানাথ বলিল, যা, তুই এখন চলে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলিয়া গেলে আমার দিকে চাহিয়া বলিল, ছেলেপুলের সামনে সেসব গল্প, নাও নাও, চাটা খেয়ে নাও, পরোটা খানাও। না না, ফেলতে পারবে না, ইয়ং ম্যান তোমরা, এখন খাওয়ার বেলা অমন। আর ওই বৃষ্টির জলে হাত ধুয়ে ফেলো দেখি। চা পানের পরে তারানাথ বলিতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। একটা পাগলির কথা থেকে বুঝেছিলাম পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে, তা গুরু খুঁজতে লাগলুম। খুঁজলে কি হবে, ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ।
এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে ৯৯ জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা, আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালালও দেখলুম, দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম, কিন্তু সত্যিকার সাধু একটাও দেখলুম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন ধরাবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ, ঋজু ও দীর্ঘাকৃতি পৌর সাধু দেখি একটা পুটুলির বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সসাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টি ভাষী, বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন যে কথাটি পাগলিও বলেছিল, ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করিয়ে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরম মুন্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুমবনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তাঁর আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনই ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝল। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সাথে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছে। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে। তা কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেল। অল্প দূরে গিয়েই যা দেখলুম, তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট ভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করে একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলো।
তারপর দিন রাত্রে আমি ঘুমোলুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে। ভরসা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যেন কোনো দেশের বস্ত্র পরেছে। সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হল, মেয়ে মানুষটি যেই হোক সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। কদিন ওই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলুম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এই রকম চলল আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর্ণা কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে, কি শান্তি সন্ধান করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয় দিন জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলে। মনে ভাবলুম এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটিও রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসবেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনই তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগে। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়, দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডীর আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যায়। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন ঘৃণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডীর আসনে বসতে চাই? তার নয় ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রে জের আমার জীবনে আজও মেটেনি।
আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাকো কথা। তা রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়ে শিলাখণ্ড ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিম তলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠল। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারে কিছু টের পাই। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবৃষ্টিত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না, আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবসাচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধ হয় ছিল। তারপর আর এক সেকেন্ড, তারপরে কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকা দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারা দিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে, কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিল। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন, এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচৌড়ি এবং একটা মোটা সুতি চাদর এনেছে। তার নিজের জন্যে জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওটো জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটুলিটি নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। বাবাই বললেন, তোমার কি হয়েছে বলো তো, অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এ পথে কি নামলেই নামা যায় রে বাবু, বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো।
কতদিন ঠিক জানি না অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিওরে বসে আছে। বোধহয় তাঁরই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু, এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্যে গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক, কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে ওই সব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছ এই ঢের, আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলে। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়াল। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলে আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি। তার সেবা করি দিনরাত জেগে। 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আর চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে তো আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমার ডেকে তিনি কাছে বসালেন, বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বললুম, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে কি, পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্যে। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ও সংস্পর্শে গিয়ে পড়েছিলে, ও কি সর্বনাশ, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কি রকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল, কুকুর কি গোকর সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয় অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবক্ষণ। তা কতদিনও সঙ্গে ছিলে?
প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখনও সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি তবে সেই অপরিচিতা নিশা বিহারিণা রূপসীর টানে যে এই কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও।